আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সো চলে আসলাম আমাদের রেগুলার লাইভ ক্লাসে। আমরা কিন্তু এই উইকের যে রুটিনটা আছে সেটা দিয়ে দিয়েছি তোমাদের, এবং সেই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসগুলো হবে। এই উইকে তোমরা মডিফায়ারের বাকি অংশগুলোর ক্লাসও পেয়ে যাবে, অর্থাৎ যেখানে বোর্ড কোশ্চেন সলভ ক্লাসও আছে। অ্যান্ড আই হোপ এটা তোমাদেরকে মডিফায়ারের যেই বেসিক ক্লাসগুলো আমরা আগে করিয়েছি সেগুলোর সাথে রিলেভেন্ট রেখে আমরা প্র্যাকটিসগুলো যখন করব, তখন তোমরা অবশ্যই মডিফায়ার অ্যান্সার করতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে। তবে যারাই রেকর্ডেড ক্লাসগুলো পরবর্তীতে দেখো ফেসবুক অ্যাপে বা আলটিমেটলি ফেসবুক গ্রুপে বা আমাদের ওয়েব অ্যাপে, তারা একটা জিনিস মাথায় রাখবে, অবশ্যই আমাদের যে প্র্যাকটিস শিটটা তোমাদেরকে আমরা দিয়েছি সেই প্র্যাকটিস শিটটাকে তোমরা ফলো করার চেষ্টা করবে। প্রয়োজন হলে আমি প্র্যাকটিস শিটের যে লিঙ্কটা আছে সেটা একটা পোস্টে আমি আবার দিয়ে দিব, যাতে করে তোমরা সেটা ডাউনলোড করে পড়তে পারো। মনে রাখবে, তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে গ্রামার পার্টে আউট অফ 60 তোমরা ইজিলি 55+ পাবে, এবং আমার বিশ্বাস ভালো করতে পারলে ফুল নাম্বারটাই তুমি পেয়ে যেতে পারো। সো আমি একটু দেখবো যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা। লেট মি চেক, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। আলহামদুলিল্লাহ, সাউন্ড একদম ঠিকঠাক আছে, সাউন্ড একদম ঠিকঠাক আছে। আমি তোমাদের সুবিধার্থে ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের ফেসবুকের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে, আর হচ্ছে তোমাদের যে আলটিমেট কি গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে। আমাকে একটু টাইম দিবে, তাহলে বাকিরা যারা অ্যাকচুয়ালি ক্লাসটা লাইভে করে তারা একটু নোটিফাইড হবে, তার মানে তারা জানবে যে ক্লাসটা শুরু হয়েছে। ওকে, 1 2 3, হিয়ার উই গো। একটা ডান দিয়ে দিয়েছি ভাইয়া। আচ্ছা, আরেকটা হচ্ছে এটাও দিয়ে দিচ্ছি, তারপর আমরা আমাদের ক্লাসে চলে যাব। রাইটলি সো। ওকে, পারফেক্ট। চলো আমাদের ক্লাসে আমরা এখন চলে যাব। ডান, চলো। সো যারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ তারা এর আগের ক্লাসগুলো করেছো কিনা সেটা অবশ্যই আগে বলবে, কারণ আমরা আগের একটা প্র্যাকটিস ক্লাস করেছিলাম এই উইকেই, একদম কি মানে আলটিমেটলি শুরুর দিকে। এখন তো উইকেন্ড আজকে, তাই না, শুক্রবার। সো আমরা এই পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম, আমরা যারা ক্লাসে ছিলাম তারা দেখেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কিন্তু এই টাইপের কোয়েশ্চেনই পাবা, যেহেতু এটা আমাদের 23 ব্যাচের কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেনই তোমাদের আসবে, হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আসবে। কারণ দেখা যায় যে ইংলিশ সেকেন্ড পেপারটা হুবহু খুব কমই রিপিট হয়। এই বছরও রিপিট হয়েছে বেশ কয়েকটা, ইটস নট লাইক দ্যাট যে রিপিট হয় না। এমনকি আমাদের প্র্যাকটিস শিটে যেই পার্টিকুলার কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছিল বোর্ডের, বিগত বোর্ডগুলোর, সেখান থেকেও অনেকে হুবহু কমন পাইছে। স্বাভাবিক, বোর্ড কোয়েশ্চেন যেহেতু কমন তো পড়বেই, তাই না? তো তারপরেও আমরা কমনের টেনশন করে কিন্তু পরীক্ষার হলে যাই না, তাই না? আমরা যারা এই ব্যাচে ক্লাসগুলো করেছি প্রত্যেকটা ক্লাস ধরে ধরে, তারা কিন্তু জানি যে আমরা কমনের জন্য কি করিনি, আমরা কিন্তু কমনের জন্য আমরা পড়িনি। আমরা জানি যে কোয়েশ্চেন যেমনই হোক আমরা অ্যাপ্রোচগুলো শিখেছি, রুলসগুলো শিখেছি, প্র্যাকটিস করেছি, আমাদের প্রবলেমসগুলো আমরা সলভ করিয়ে নিয়েছি। এবং এখনও যারা প্রবলেমসে আছো তারা কিন্তু অবশ্যই ভাইয়াকে একটা শাউট আউট দিবা যে ভাই আমার এই প্রবলেমটা হচ্ছে, সলভ ইট, এন্ড ইনশাআল্লাহ ভাইয়া উইল সলভ ইট। সো যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমার অন্যান্য ধর্মাবলম্বী অনেক যে ভাই বোনরা আছো তাদের জন্য শুভকামনা। আমি তাহলে ক্লাসটা শুরু করতে পারছি, তাই না? ইয়েস, পরবর্তীতে ক্লাসটা দেখে নিও। ওকে, পারফেক্ট, ওকে, ডান। তাহলে দেখো রাইট ফর্মস অফ ভার্বসে কি বলা থাকে। রাইট ফর্মস অফ ভার্বসে বলা থাকে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। সহজ হিসাব। তার মানে কি, রাইট ফর্মস অফ ভার্বসে তোমাদের কি বলা থাকবে, বলবে যে গ্যাপস গুলো ফিল করো, গ্যাপস গুলো কি করো, ফিল করো। এবং টেক্সটটা পড়তে বলছে আলটিমেটলি, এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা তোমার পড়তে হবে, এবং টেক্সটটা পড়ে তোমাকে উত্তর করতে হবে। এখন সেটা কি করবে তুমি, কারেক্ট ফর্ম অফ ভার্বস। আর আমরা অলরেডি জানি রাইট ফর্মস অফ ভার্বস আমরা বহু ক্লাস করেছি এই ব্যাচে, এবং আমরা জানি যে কারেক্ট ফর্ম অফ ভার্বস বলতে কি বুঝাইছে। আমাকে বলো, কারেক্ট ফর্ম অফ ভার্বস বলতে কি বুঝাইছে? এই যে ভার্বের যে ডিফারেন্ট ফর্মগুলো আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা ভার্বের বেস ফর্ম, ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে কি জেরান্ড অথবা পার্টিসিপল। বাবা, এই কয়টা ভার্বের ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম তোমার পরীক্ষা হলে ইউজ করতে হয় না। মজার না জিনিসটা? আমি আবারও তোমাদেরকে একটু মনে করাচ্ছি। চিন্তা করো, চিন্তা করো, এই ফর্মগুলো, একটা ভার্ব কি তুমি তো বুঝো, পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং যেটা ছাড়া সাধারণত আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি না। ভার্ব আমাদের ইউজ করতেই হয়। তাহলে সেই ক্ষেত্রে ভার্বের এই যে 6টা ফর্ম, এই 6টা ফর্মের ভিতরেই তোমাদের অ্যান্সারগুলো লিখতে হয়।
এই 6টা ফর্মের ভিতরে অ্যান্সারগুলো লিখতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি শিখতে হয়? আমরা শিখেছি যেগুলো টেন্স শিখতে হয়, আমরা টেন্সের ব্যবহার শিখেছি, আমরা শিখেছি টেন্স মার্কার, অর্থাৎ একটা সেন্টেন্সে কোন ওয়ার্ডটা কি নির্দেশ করে এই টাইপের ব্যাপারগুলো আমরা শিখেছি। এবং আলটিমেটলি কিছু স্পেসিফিক রাইট ফর্মস অফ ভার্বস এর রুল থাকে, যেমন অ্যাজ ইফ এর ক্ষেত্রে, ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে, যেমন হচ্ছে সিন্স এর ক্ষেত্রে, এগুলো সব আমরা পড়েছি, তোমরা পড়েছো, রাইট? তাহলে এখন কি করব? এক্সিকিউশন করব। কি করব? এক্সিকিউশন করব। রেডি? রেডি, ঠিক আছে। তাহলে কি আমাদের জানতে হবে? আমাদের মার্কস হচ্ছে 7। আগে যখন আমি পরীক্ষা দিছি বা তোমাদেরই 1-2 ব্যাচ আগের যারা পরীক্ষা দিছে, তারা কিন্তু 5 মার্কসের জন্য রাইট ফর্মস অফ ভার্বস অ্যান্সার করছে। তার মানে 10টা শূন্যস্থান থাকতো, 10টা ফিল ইন দা গ্যাপস থাকতো, 5 নাম্বার পাইতো সে 10টা সঠিক উত্তর দিতে পারলে। এখন 2টা নাম্বার বাড়ছে। আমি মনে করি এটা ভালো তোমার জন্য, এটা তোমার জন্য একটা অ্যাডভান্টেজ যে তোমার রাইট ফর্মস অফ ভার্বসে মার্কস বাড়ছে, কারণ এইটা খুব কঠিন একটা টপিক না, ইজি টপিক। তাহলে চলো, আমরা বুঝতে পারছি যে আমাদের 0.5 করে মার্কস থাকবে, 14টা অ্যান্সার করতে হবে, 7 আমি পাবো। শুরু করে দেই আর কথা না বলে। দেখো তো কি আছে। বলছে ইট ইজ ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যান নট ড্যাশ অ্যালোন। এখন অনেকে অ্যাপ্রোচটা কি নেয়, আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে বারবার বলেছি যে তুমি দুই ভাবে অ্যাপ্রোচ করতে পারো। প্রথম অ্যাপ্রোচটা, তুমি প্রত্যেকটা লাইন ধরে ধরে তার অর্থ বুঝে বুঝে তুমি উত্তর করা শিখতে পারো। কথাটা বুঝো, আমার সাথে তোমরা উত্তর করবে। যারা এখানে আছো তারা অবশ্যই আজকে খাতা কলম না, আজকে কমেন্টে উত্তর হবে। কি বলছি বলো? ডান? রেডি? সবাই একবার রেডি লিখো, সবাই একবার রেডি লিখো যে তোমরা রেডি আছো। আজকে কমেন্টে উত্তর করা হবে, আমরা কিন্তু ইন্টারেকশন সেভাবেই করব, আজকে খাতা কলম নিয়ে বসতে বলছি না। তাহলে প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে প্রতিটা লাইন বুঝে বুঝে, লাইন ধরে ধরে আগানো। যেমন ইট ইজ ন্যাচারাল দ্যাট, এটা খুবই স্বাভাবিক যে আ ম্যান ক্যান নট ড্যাশ অ্যালোন, একজন মানুষ একা বসবাস করতে পারে না। তাহলে এইভাবে করে আমরা অ্যাপ্রোচ করতে পারি। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে, ভাই আমি এত কিছু পড়তে পারবো না, আমার পক্ষে এত লাইন টাইম বোঝার টাইম নাই, আমি শুধু ভার্বের ফর্মটা দেখবো। আমি কিন্তু বারবার ক্লাসে বলছি। তাহলে এই ক্ষেত্রে তোমাকে যদি বলে ভার্বের ফর্মটা তুমি কিভাবে বের করবা, তুমি দেখো অ্যালোন হচ্ছে একটা অ্যাডভার্ব, তাহলে এইটার সাথে ভার্বের আপাতত কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কই? সম্পর্ক কই? এই যে এখানে, এই যে ক্যান নট, তুমি যদি বুঝতে পারো অ্যাজ এ স্টুডেন্ট, তুমি যদি বুঝো ভাই এটা একটা সিম্পল সেন্টেন্স, এখানে কোনো প্যাসিভ মুড নাই, কোনো মুড নাই, অ্যাক্টিভ মুড। এবং দেখেন এই ক্যান হচ্ছে একটা মোডাল ভার্ব এবং এই নট হচ্ছে একটা অ্যাডভার্ব। ক্যান মোডাল ভার্ব, নট অ্যাডভার্ব। তাহলে এখানে ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। ওই যে একটু আগে দেখাইলাম, এখানে ভার্বের কোন ফর্ম বসবে বলো, কমেন্টে বলো। ভার্বের বেস ফর্ম বসবে। তার মানে ভার্বের বেস ফর্ম কি? যেই ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয় না। কথাটা বুঝছো? ছোট ছোট জিনিস, এগুলো মুখস্থ করতে হয় না, এগুলো অটোমেটিক তোমার মাথায় চলে আসে। ভার্বের বেস ফর্ম কি? ভার্বের বেস ফর্ম হচ্ছে যেই ফর্মের সাথে এস বাই এস যুক্ত করতে হয় না, যেই ফর্মটার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটা পাস্ট ফর্মে যায় না, এটা পাস্ট পার্টিসিপলে যায় না, সেটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। তার মানে যা দেওয়া আছে এই অপশনে, যা দেওয়া আছে উত্তর তাই হবে। উত্তর কি হবে? তাই হবে। সহজ না? খুবই সহজ না? এটা কোনো কোয়েশ্চেন হয়েছে না ভাই, সবই কি এরকম সহজ? হ্যাঁ, বুঝতে পারলে সবই সহজ, না বুঝতে পারলে সবই কঠিন। তাহলে ক্যান নোটের পরে এখানে লিভ বসবে, এটার ব্যাখ্যাটা আমরা বুঝে নিলাম। তাহলে পরীক্ষায় যদি এরকম কোয়েশ্চেন আসে, দেখো আমি কতবার বলবো, এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় বহুবার আসছে। ফর এক্সাম্পল ধরো পরীক্ষায় আসলো এরকম একটা কোয়েশ্চেন, একটু ওয়েট করো। পরীক্ষায় আসলো এরকম একটা কোয়েশ্চেন, কি আসলো? আই ক্যান ড্যাশ on you, I can dash on you because I know you। ধরো পরীক্ষার হলে এমন একটা লাইন আসলো, কোন একটা ঘটনা প্রসঙ্গে এমন একটা লাইন পরীক্ষার হলে আসলো, তাহলে তুমি কি এখন উত্তর করতে পারবা না? তোমার কি উত্তর করতে কি বইপত্র বের করতে হবে, রুলসের খাজানা বের করতে হবে? না, এখানে ক্যান আছে, এটা একটা মোডাল ভার্ব এবং আমি দেখতেছি সেন্টেন্সের ফ্লো অনুসারে এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, এখানে কোনো প্যাসিভ মুড ইউজ করে নাই। আর প্যাসিভ মুড ইউজ করলে আমরা জানি, এগুলো সব পড়ানো আছে, প্যাসিভ মুড ইউজ করলে অবশ্যই মোডাল ভার্বের পরে একটা বি আসবে। কি আসবে? মোডাল ভার্বের পরে অবশ্যই একটা বি আসবে, এইরকম। তাহলে আমি বুঝতে পারতেছি এখানে উত্তরটাই শুধুমাত্র আমি যা আছে তা লিখবো। এখন ধরো প্রসঙ্গক্রমে তুমি রিলাই মানে জানো না, ইউ ডু নট নো যে রিলাই কি। ভাইয়া আমি তো জানি না, আমি কি করব? তুমি না জানো,
ওই যে বললাম সবসময় অর্থ জানতে হবে এমন কোনো কথা নেই, তুমি তো প্রসেসটা জানো। প্রসেসটা হচ্ছে মোডাল ভার্বের পরে যেহেতু প্যাসিভ মুড না অ্যাক্টিভ মুড সিম্পল সেন্টেন্স, এখানে কি হবে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে আই ক্যান রিলাই অন ইউ, আমি তোমার উপর বিশ্বাস রাখতে পারি। তাহলে রিলাই অন কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রিলাই অন বিশ্বাস করা, বিলিভ ইন। রিলাই অনের মতো ঠিক আরেকটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে বিলিভ ইন। বলো বুঝতে পারছো? তাহলে রিলাই অন বিশ্বাস করা, বিলিভ ইন বিশ্বাস করা। বলো বুঝতে পারছো? বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে রিলাই অন, বিলিভ ইন, তারপরে এরকম আরো একটা আছে ডিপেন্ড অন বা আপন, ডিপেন্ড অন বা আপন। তাহলে আমরা কিন্তু প্রতিটা পদক্ষেপে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতেছি, আমরা কিন্তু গত ক্লাসেও বলছি এইটা। ঠিক আছে? তাহলে আই ক্যান রিলাই অন ইউ বিকজ আই নো ইউ। ঠিক আছে? ওকে, বোঝা গেছে? শেষ, ডান। তারপরে আসো কি বলছে পরের লাইনটায় আসো, হি অলওয়েজ, প্রত্যেক ক্ষেত্রে মাথায় রাখতে হবে রাইট ফর্মস অফ ভার্বস মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি বলছি বলো তো? বলো, দাঁড়াও, তুমি দাঁড়াও, কি বলছি? প্রত্যেকটা ক্ষেত্রে রাইট ফর্মস অফ ভার্বস হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সাবজেক্ট আর ভার্বের কি সম্পর্কটা। তাহলে সাবজেক্ট চেনাটা খুব জরুরি। তাহলে আমি যদি এখানে সাবজেক্টটা চিনি যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অলওয়েজ হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব, প্রতি ক্ষেত্রে আমার পার্সোনাল স্পিচ লাগতেছে। এই জন্য আমরা কিন্তু পার্সোনাল স্পিচের আলাদা ক্লাস নিছি তোমাদের জন্য। বাকি ভাই কিন্তু ধরে ধরে নাউন, তারপরে প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এগুলো ক্লাস নিয়েছেন। যদি দরকার হয় ভাইয়া অ্যাজ এ হোল একটা আলাদা ক্লাস নিবেন, এমসিকিউ প্র্যাকটিস করাই দিতে বলবো আমি ভাইয়াকে, টেনশন করিও না, যাতে করে তোমরা অ্যাডমিশন লেভেলেও সেখান থেকে কি পাও, কমন পাও, বা আলটিমেটলি মানে স্পৃহাটা পাও শেখার। তাহলে হি অলওয়েজ ড্যাশ আ কোম্পানি, তার মানে মানুষ কখনো একা বসবাস করতে পারে না, তার সব সময় একটা সহচর লাগে। কোম্পানি মানে কি সাহচর্য দেওয়া। এখানে কিন্তু কোম্পানিটা কোনো বড় কোম্পানিকে বোঝাচ্ছে না, এখানে কোম্পানিটা একজন আরেকজনের সাথে, এই যে বন্ধু কেমন আছিস, কি খবর তোর, আমি ভালো আছি, এই যে ইন্টারেকশনটা, এইটাই কিন্তু কি কথোপকথন। আমি এখানে চলে আসলাম, উত্তর দিয়ে দিলাম, দ্যাটস ইট। তাহলে হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অলওয়েজ আছে, তোমরা জানো খুব ভালো করে শিখাইছে এই জিনিসগুলো, যে অলওয়েজ, সামটাইমস, অফেন, এভরিডে। আবারও বলতেছি অলওয়েজ, সামটাইমস, অফেন, এভরিডে, এই টাইপ অফ ওয়ার্ডস গুলোকে আমরা টেন্স মার্কার বলি, এবং এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। কিসে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে হি অলওয়েজ ড্যাশ আ কোম্পানি, তার সব সময় কি দরকার হয়? তার সব সময় কোম্পানি দরকার হয়। হি অলওয়েজ নিডস আ কোম্পানি, তার সব সময় একটা সাহচর্যর দরকার হয়। তারপরে লাইনটা কি বলছে? হি হ্যাজ টু ড্যাশ হিজ থট অ্যান্ড আইডিয়াস। থট মানে চিন্তা ভাবনা, আইডিয়াস মানে কি তার পরিকল্পনাগুলো, বা আলটিমেটলি তার যে কি আছে নতুনত্ব, যে জিনিসগুলো তার ভিতরে আছে, সে থিঙ্ক করে যেগুলো বের করে। তাহলে আমি এত কিছু চিন্তা করব বলতো? এইটার উত্তর দেওয়ার সময় পরীক্ষার হলে আমি কি চিন্তা করব? আইডিয়া, থট? নো, আমি চিন্তা করবো ভাই হ্যাজ টু আছে। আমি কি চিন্তা করবো? আমি চিন্তা করবো ভাই হ্যাজ টু আছে। ভাই আমি জানি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এদের পরে ভার্বের বেস ফর্ম বসে। ভাইয়া কোয়েশ্চেনটা অনেক সহজ হয়েছে এটা, তাই না? হ্যাঁ আসলেই, কারণ সবই রুলস তোমাদের কি বোধগম্য, তোমরা জানো। তাহলে এখানে কি হবে? যেইটা দেওয়া আছে এক্সপ্রেস, এইটাই তোমার এখানে উত্তর হবে। তার মানে হি হ্যাজ টু এক্সপ্রেস, তাকে প্রকাশ করতে হয়। এক্সপ্রেস প্রকাশ করা, এক্সপ্রেস প্রকাশ করা। ঠিক আছে? তাহলে হি হ্যাজ টু এক্সপ্রেস। তুমি খুব সুন্দর করে কি করবা? তুমি এইভাবে সি নাম্বার লিখবা পরীক্ষার হলে, এরকম গোটা গোটা কলমটা দিয়ে এই তো লিখে দিবা এক্সপ্রেস। ভাইয়া নিচে দাগ দিতে হবে, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। নিচে দাগ দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এক্সপ্রেস কেন হইলো? কারণ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, এদের পরে কি হয়? হ্যাভ টু, হ্যাজ টু, এদের পরে ভার্বের বেস ফর্ম হয়। হ্যাভ টু, হ্যাজ টু, এদের পরে ভার্বের কি ফর্ম হয়? এদের পরে ভার্বের বেস ফর্ম হয়। এই ছোট ছোট জিনিসগুলো যারা বুঝতে পারে তাদের জন্য আর কোনো প্রবলেম হয় না, এবং তাদের আর কোথাও কোনো প্রবলেম হবে না। না, এটা সিলেট বোর্ডের কোয়েশ্চেন, এটা ঢাকা বোর্ডের কোয়েশ্চেন না, এটা সিলেট বোর্ডের কোয়েশ্চেন। এটা কোন বোর্ডের কোয়েশ্চেন? এটা সিলেট বোর্ডের কোয়েশ্চেন। বুঝতে পারছো? সিলেট বোর্ডের কোয়েশ্চেন। ওকে, ঠিক আছে। চলো চলো, তাহলে এর পরের অংশটা দেখি কি বলছে, যে হি হ্যাজ টু এক্সপ্রেস হিজ থটস অ্যান্ড আইডিয়াস
ড্যাশ আদার্স while the others ড্যাশ অফ দ্য সেম নিডস। এইখানে কিন্তু খেলাটা জমছে। তাহলে তোমাদেরকে আমি কি বলছিলাম, কার কার মনে আছে একটু দেখি, টেস্ট করি, দেখো তো তোমার ব্রেইনকে একটু কি করো, ব্রেইন স্টর্ম করো তো। আমরা কিন্তু বলেছিলাম যে একটা পার্টিকুলার সেন্টেন্সে, স্পেশালি একটা ক্লজে, একটা সিম্পল সেন্টেন্সে যেটা ইন্ডিপেন্ডেন্ট আলটিমেটলি, সেখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। আবারও বলতেছি, একটা পার্টিকুলার সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্বটা কি? যেই ভার্বটার ফর্মটা আলটিমেটলি কি হতে পারে, পরিবর্তন, আমরা দেখি যে যারা পরিবর্তিত হতে পারে। তাহলে এখানে যখন হ্যাজ টু আমরা ব্যবহার করছি, কারণ কি হি আছে এখানে, যদি হি না থেকে আই থাকতো, প্লিজ বোঝো, যারা আমার এই কথাগুলো বুঝবা তাদের উত্তর করতে সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে হি এর সাথে হ্যাজ হইছে, যদি আই থাকতো তাহলে কি হইতো, হ্যাভ হইতো। জীবনও কি এক্সপ্রেস চেঞ্জ হইতো? তাহলে এক্সপ্রেস কি ফাইনাইট ভার্ব? আমাকে বলো। না বুঝে যাবা না, যারা রেকর্ডেড দেখবা বুঝবা, আমার কথাগুলো শোনো না, ক্লাসগুলো করো না, ক্লাসগুলোকে গুরুত্ব দাও না, তারপরে ভাবো যে কি পড়লাম কি পাইলাম প্রাইভেট ব্যাচে। বুঝতে হবে, একটু চিন্তা করতে হবে, তাহলেই হবে। তাহলে ফাইনাইট ভার্বটা কি? এখানে যদি আমার সাবজেক্টটা আই থাকতো, এখানে কিন্তু হ্যাভ টু লেখা যেত। এখানে যদি হি না থেকে আই থাকতো, তুমি কি লিখতে পারতা? হ্যাভ টু লিখতে পারতা। তাহলে হি হ্যাজ টু এক্সপ্রেস, আমি জানি যে এটা কি আর ফাইনাইট ভার্ব না আলটিমেটলি। তাহলে অলরেডি যেহেতু ফাইনাইট ভার্ব এখানে ব্যবহৃত হয়ে গেছে অক্সিলারি ভার্বের রূপে, তাহলে এখন এখানে কি আর আমরা থিংক অথবা থট এগুলো ইউজ করতে পারবো? আমাকে বলো। আমি কি বলছিলাম, যেই মুহূর্তে ফাইনাইট ভার্ব ইউজ হয়ে গেছে সেই মুহূর্তে তোমাকে শুধু এই দুইটা অপশন বাকি থাকবে ইউজ করার মতো। যেই মুহূর্তে ফাইনাইট ভার্বের ব্যবহার শেষ, যেই মুহূর্তে সেন্টেন্সে ফাইনাইট ভার্বের ব্যবহার শেষ, সেই মুহূর্তে তোমাকে এই দুইটা নন ফাইনাইট ভার্বের মধ্যে কিছু একটা বসাইতে হবে। কারণ আমরা তোমাদেরকে শিখিয়েছি যে নন ফাইনাইট ভার্ব কারা? নন ফাইনাইট ভার্ব হচ্ছে আইজিপি। নন ফাইনাইট ভার্ব কারা? নন ফাইনাইট ভার্ব হচ্ছে আইজিপি। কি সেগুলো? আইজিপি, ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। হ্যাঁ, তুমি V3 ও ব্যবহার করতে পারো, ইন দ্যাট এক্সটেন্ট V3 ও ব্যবহার করতে পারবা, কারণ সেটা যদি অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়। কি হিসেবে? অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়। বলো, আমার কথাটা বুঝছো কিনা? আমি একটু কমেন্ট দেখবো। হ্যাঁ, আমি অলরেডি বলে দিছি। সামির, এনএস সামির, কি ধরনের প্যারাগ্রাফ করবা? 23 ব্যাচের জন্য যেটা দিছি সেগুলোই পড়বা আপাতত। এর বাইরে যদি পড়তে হয় ভাইয়া দিব। আলহামদুলিল্লাহ, এর বাইরে এখন পর্যন্ত কোশ্চেন আসে নাই, আগামী বছরও কোশ্চেন এমনই হবে। কি প্যারাগ্রাফ পড়তে হবে? এর বাইরে তেমন কোনো কোশ্চেন আসে নাই, একটাই আসছে সম্ভবত রাজশাহী বোর্ডে, যে কি নিয়ে, ইম্পর্টেন্স অফ মোরালিটি নিয়ে সম্ভবত, বা মোরাল নিয়ে। ঠিক আছে, মানে এই যে মানুষের যে ভালো আচরণ বা মানুষের যে এই যে মনুষ্যত্ববোধ, এই ব্যাপারগুলো নিয়ে এরকম একটা প্যারাগ্রাফ আসছে। এছাড়া বাকি বিগত 10-12 বছর ধরে যেই প্যারাগ্রাফগুলো আসতেছে, যেই 17-18টা প্যারাগ্রাফ আসতেছে, সেগুলো আসবে। এগুলো আমি বলে দিয়েছি এর আগেও, প্যারাগ্রাফের শিটও দেওয়া আছে, সেখান থেকে পড়লেই হবে। প্রয়োজন আমি আরেকবার বলে দিব। এখন ক্লাসে মনোযোগ দাও, প্লিজ ক্লাসে মনোযোগ দাও। কমেন্ট আসতেছে না কেন? কমেন্ট কি থেমে গেছে? কমেন্ট পাচ্ছি না তো। কই তোমরা? আচ্ছা, হ্যাঁ, কমেন্ট পাইছি, থ্যাংক ইউ। থিঙ্কিং, ভেরি গুড, থিঙ্কিং, ভেরি গুড। আবির উদ্দিন, ভেরি গুড। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা টু থিঙ্ক হবে না, কারণ ইনফিনিটিভের ইউজটা আমরা যখন কোনো উদ্দেশ্য নিয়ে বোঝাই, আবারও বলতেছি, ইনফিনিটিভ কখন ব্যবহৃত হয়? যখন কোনো কিছু উদ্দেশ্যে বলে। এখানে তো কোনো কিছুর উদ্দেশ্য নাই। ব্যাপারটা হচ্ছে থিঙ্কিং আদার্স, মানে অন্যদেরকে চিন্তা করা বা অন্যদের ব্যাপারে চিন্তা করা, সেটা কোনো উদ্দেশ্য না। আলটিমেটলি এখানে ভার্বের ভিআইএনজি বসবে, অর্থাৎ participle, present participle, thinking others. Okay, thinking others while the others dash of the same needs. তাহলে কি হবে? while the others। তাহলে তুমি বুঝতে পারতেছো, এই যে while, আমি একটু আগে বলছি যে সিম্পল সেন্টেন্স বা একটা ক্লজে ফাইনাইট ভার্বের বেশি আর অন্য কোনো ফাইনাইট ভার্ব বসানো যায় না। কিন্তু যেই মুহূর্তে তুমি while দেখতে পাচ্ছ, এখন while দেখলেই আমরা কি মনে করি? while দেখলেই মনে করি ভাইয়া while এর পরে তো কন্টিনিউয়াস টেন্স হবে। হ্যাঁ, হবে। while এর পরে কন্টিনিউয়াস টেন্সই বেশি হয়, পরীক্ষার কোশ্চেনও সেরকম হয়। while এর পরে বসলে ভিআইএনজি হয়, কিন্তু এখানে তো কোনো শূন্যস্থান নাই। এইখানে বরঞ্চ while এর পরে একটা নাউন ফ্রেজ এরকম আছে, তাই না? আলটিমেটলি নাউন ফ্রেজ বললে ভুল হবে, এটা একটা ফ্রেজই, কারণ আদার্স তো আর নাউন না, প্রোনাউন। তাহলে দা আদার্স, কি বলতেছি? দা আদার্স। তাহলে যখন আমি বলতেছি দা আদার্স, এটা প্লুরাল। তাহলে যেহেতু প্লুরাল, তাহলে যেহেতু ঘটনাটা প্রেজেন্টে আসতেছে, এখানে আর বসবে। কি বসবে? আর বসবে। দেখি তো কারা উত্তর দিয়েছো, একটু দেখি। আর কারা উত্তর দিয়েছো? এখনো কেউ দাও নাই, তার মানে কি বুঝতেছো না? না কোনটা আমাকে বলতে হবে তো। না বললে ভাইয়া বুঝবো না, আমাকে বলো, বুঝছো? বলো, বুঝছো কি বুঝো নাই?
এখানে কেন আর হইছে, যেহেতু ওয়াইলের পরের অংশে আমার আলাদা করে একটা কি পাইছি, সাবজেক্ট পাইছি, তাই এখন আমরা একটা কি ব্যবহার করছি, ফাইনাইট ভার্ব ব্যবহার করছি। তাহলে while the others are of the same needs, তার মানে সবশেষে আমি বলতে পারি এই লাইনটার অর্থ হচ্ছে হি হ্যাজ টু এক্সপ্রেস হিজ আইডিয়াজ এন্ড থটস, অর্থাৎ তাকে অবশ্যই তার কি করতে হয়, তার আইডিয়া এবং থটগুলোকে প্রকাশ করতে হয়, থিঙ্কিং আদার্স, অন্যদের ব্যাপারে চিন্তা করে, while the others are of the same needs, অর্থাৎ তারাও কি সেই একই ধরনের নিডের কিনা, একই প্রয়োজনের কিনা। তাহলে পরীক্ষায় কিন্তু এমনও প্রশ্ন আসবে, দেখো ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন আসবে, ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে যে দা সেম নিডস এটা একটা কি, এটা একটা কি। ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই অংশটাকে এই সেন্টেন্সে কি বলা যায়, এই অংশটাকে বলা হয় নাউন ফ্রেজ। কি বলা যায়, নাউন ফ্রেজ। কিভাবে, এই যে আমার আর্টিকেল টাইপ ডিটারমিনার, দা হচ্ছে কি আর্টিকেল টাইপ ডিটারমিনার, সেম হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর নিডস হচ্ছে কি আলটিমেটলি আমার প্লুরাল নাউন, কারণ নিডস বলতে এখানে চাহিদা বা প্রয়োজন বলছে, চাহিদা বা প্রয়োজন বলছে। ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো সহজ সহজ, তার মানে সহজের ভিতরে এইটা একটু চিন্তার ব্যাপার ছিল। হি ড্যাশ অলসো দা নিড, বাবা অলসো আছে, তুমি বুঝতে পারতেছো, যেহেতু অলসো আছে, অলসো একটা কি টেন্স মার্কার এবং এটা একটা অ্যাডভার্ব, তাহলে এখানে অবশ্যই হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ। বাহ, এইরকম কোয়েশ্চেন আসলে কার কার জন্য সহজ হবে, হাত তুলো, কমেন্টে বলো, এইরকম কোয়েশ্চেন আসলে কার কার জন্য সহজ হবে, কারা এরকম কোয়েশ্চেন পারলে একদম ধুমায়া উত্তর করবা বলো। এরকম কোয়েশ্চেন পাইলে আর কোনো কথাই নেই, তাই না, এরকম কোয়েশ্চেন পাইলে আর কথাই নেই। তাহলে হি হ্যাজ অলসো দ্য নিড, হি হ্যাজ অলসো দ্য নিড অফ আদার্স ফর ড্যাশ দেয়ার সেফটি অ্যান্ড কমফোর্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট যে মানুষ মানুষের জন্য, একটা গান আছে না, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না। এই যে গানের কথাগুলোর সাথে এটার কিন্তু অনেক মিল আছে, এবং এই ধরনের থট প্রসেসের উপর প্রচুর টপিক পরীক্ষায় আসে, প্রচুর ধরনের এই ধরনের গ্রামাটিক্যাল প্রবলেমগুলো, এই যে মানুষ, মনুষ্যত্ব, মোরাল, এগুলো নিয়ে আসে। তাহলে বুঝো, এখানে বলছে হি হ্যাজ অলসো দ্য নিড, তারও কি আছে, প্রয়োজন আছে, হি হ্যাজ অলসো দ্য নিড। তাহলে এই নিড কিন্তু এখানে কি বলো, এই নিড কিন্তু এখানে নাউন। কেন, কারণ আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়, আমরা পড়ছি যে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা কি হয়, নাউন হয়, আমরা এটা পড়ছি। তাহলে নিড কিন্তু, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল 22 ব্যাচে, নিড নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা মানে 22 ব্যাচে আসছিল যে নিড ভার্বটা কিভাবে ইউজ করা যায়। নিড ভার্বটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, নিড ভার্বটাকে আমরা আবার সেমি মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করি। মজার পড়া না, ইন্টারেস্টিং। আবার নিডকে নাউন হিসেবে ইউজ করা যায়। তাহলে দেখো এইখানে যে ফর আছে, আমি এত চিন্তা করব না ভাই এটার উত্তর কি, এটার অর্থ কি, এটার বাংলা কি, আমি জানি এখানে কি আছে, ফর আছে। যেহেতু ফর আছে, আমি তোমাদেরকে বহুবার পড়াইছি, তোমরাও জানো যে এক্সেপ্ট টু মানে টু ব্যতীত বাকি সব প্রিপজিশনের সাথে ভিআইএনজি হয়, বাকি সব প্রিপজিশনের সাথে কি হয়, ভিআইএনজি হয়। শুধুমাত্র ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, একটু আগেও পড়ছি, শুধুমাত্র ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এইটুক যদি আমরা বুঝি, এই ঘটনাটা যদি আমরা বুঝি, তাহলে বলো অ্যান্সার কি হবে, তাহলে অ্যান্সার হবে ফর এনশিওরিং। কি হবে আমার সাথে বলো, এনশিওরের ক্ষেত্রে ফর এনশিওরিং কি হবে, ফর এনশিওরিং। ওকে, ফর এনশিওরিং দেয়ার সেফটি অ্যান্ড কমফোর্ট। ওকে, সো হি ইজ, ওকে, হি ইজ বাউন্ড ড্যাশ উইথ আদার্স, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাকে বলো তো এখানে কি একটা উদ্দেশ্য বোঝাচ্ছে না, আমাকে একটু বুঝে বলো, একটু বুঝে বলো, এই লাইনটা পড়ো। সো হি ইজ, সো তাই, এই যে কানেক্টরস এর ক্লাস করেছো না, প্র্যাকটিস ক্লাস করাবো ভাইয়া, টেনশন নাই। সো সো মানে কি তাই, সো হি ইজ, তার করতে হয় কি, হি ইজ বাউন্ড ড্যাশ লিভ উইথ আদার্স। এটা কি একটা উদ্দেশ্য না, আমাকে বলো তো, এটা কি একটা উদ্দেশ্য বোঝাচ্ছে না, একটু তাকাও, একটু তাকাও। তাহলে এখানে আমরা কি ইনফিনিটিভের ব্যবহার করতে পারবো কি পারবো না, কমেন্টে বলো। ক্যান উই ইউজ দ্য ইনফিনিটিভ, আমরা কি এখানে ইনফিনিটিভ ইউজ করতে পারি, ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে বাউন্ড টু লিভ উইথ আদার্স, তাহলে আমি কিন্তু তোমাদেরকে বারবার পড়িয়েছি বেসিক ক্লাসে কি পড়ানো হয়েছে, বেসিক ক্লাসে পড়ানো হয়েছে অনেক ক্ষেত্রে সেন্টেন্সটাকে সঠিকভাবে বোঝানোর জন্য, সঠিকভাবে সেন্টেন্সটাকে তুলে ধরার জন্য আমাদেরকে ইনফিনিটিভের ব্যবহার করতে হতে পারে, আমাদেরকে অক্সিলারি ভার্বের সহায়তা নিতে হতে পারে। আমরা কিন্তু ইচ্ছে মতো অক্সিলারি ভার্ব অথবা ইনফিনিটিভ ইউজ করতে পারবো। কথাটা বুঝছো, মনে থাকবে, আমরা কিন্তু পরীক্ষার হলে চাইলে ইনফিনিটিভ এবং অক্সিলারি ভার্বের ব্যবহার করতে পারবো। তাহলে হি ইজ বাউন্ড টু লিভ উইথ আদার্স ড্যাশ অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড ই ড্যাশ সোসাইটি। তার মানে কি, তার ব্যবহার করতে হয়। তাহলে অলরেডি কিন্তু ফাইনাইট ভার্ব ব্যবহার করা শেষ,
অলরেডি কিন্তু ফাইনাইট ভার্ব ব্যবহার করা শেষ, অলরেডি আবার নন ফাইনাইট একটা ইউজ করছি, তাহলে এখন বলো তো কি ইউজ করব, এখন বলো তো কি ইউজ করব, এখন আমরা করব আলটিমেটলি এই যে পার্টিসিপলের ব্যবহার, মেকিং। কি লিখবো অ্যান্সার বলো, মেকিং, মোটা দাগে মোটা দাগে। তাহলে মেকিং অ্যান ইনস্টিটিউশন মানে একটা ইনস্টিটিউশন খোলা, মানে একটা আলটিমেটলি একটা আলাদা করে আমরা কি করি, একটা কমিউনিটি গড়ে তুলি, ইনস্টিটিউশন গড়ে তুলি, যেটাকে আমরা বলতেছি সোসাইটি। তার মানে এন্ড, কথাটা বুঝো, তোমরা অনেকে বুঝো না, তারপর হচ্ছে মানে আলটিমেটলি কষ্ট পাও। এই যে এন্ডটা কি আমাকে বলো, হোয়াট ইজ দিস এন্ড এর কাহিনীটা কি? এন্ড হচ্ছে একটা কানেক্টর, এবং এন্ড এর পরে একটা আলাদা ভার্ব আছে ইট হচ্ছে একটা ইমপার্সোনাল প্রোনাউন, এটা দ্বারা কোনো পার্সনকে বোঝায় না। ইট হচ্ছে একটা কি ইমপার্সোনাল প্রোনাউন, কি এটা ইমপার্সোনাল প্রোনাউন, তাই না? তার মানে আলটিমেটলি এই যে ইট আছে, এই ইটের পরে সোসাইটি নিজে নিজে বলে না, সোসাইটি নিজে নিজে তৈরি হয় না। তার মানে যেই ঘটনাটা, যেই ব্যাপারটা নিজে নিজে হবে না, সেখানেই প্যাসিভ মুড আসবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করো, আমি বারবার বলি এই কথাটা, যে যেই ঘটনাটা, যেই ব্যাপারটা নিজে নিজে ঘটবে না, যা ঘটাতে হয় কারো দ্বারা হয়, সেটাই হচ্ছে প্যাসিভ মুড। তার মানে ইটের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, আমরা সবাই জানি। আর পুরো ঘটনাটার ফ্লো হচ্ছে প্রেজেন্টে, তার মানে বর্তমানে ঘটতেছে। তাহলে ওয়াজ তো বসার কোনো মানে সম্ভাবনাই নেই, তাহলে বসবে কি ইজ। তাহলে কি বলতে হবে, ইট ইজ কল্ড সোসাইটি। আমি কি বলবো, আমি বলবো ইট ইজ কল্ড সোসাইটি। প্যাসিভ মুডে, কি মুডে, প্যাসিভ মুডে। বলো এই অংশটা বুঝছো কিনা, কারা কারা বুঝছো, কারা বুঝো নাই? যারা বুঝো নাই তারা কোশ্চেন করবা, কোশ্চেন করলেই উত্তর পাবা ইনশাআল্লাহ, কিন্তু কোশ্চেন না করলে ভাইয়া বুঝতে পারবো না, ঠিক আছে? কোশ্চেন করো, ভাইয়া উত্তর দিতে দাঁড়ায় আছি, ওকে? ওকে, ক্লিয়ার কিনা একটু বলো। বাউন্ড মানে কি? ভেরি গুড কোয়েশ্চেন। বাউন্ড মানে কোনো কিছুর দ্বারা আবদ্ধ থাকা। বাউন্ড মানে করতেই হবে এমন, যেটা না করলেই নয়। কথা বুঝতে পারছো সামির? গট ইট? বাউন্ড মানে করতেই হবে, না করে পারা যায় না, এরকম একটা জিনিস। ঠিক হ্যাঁ, ওকে ওকে, আই গেস হয়েছে। ক্লিয়ার? সবাই একবার ক্লিয়ার লেখো, একবার সবাই ক্লিয়ার লিখো, তাহলে বেটার হয়, ভাইয়া বুঝতে পারি। ক্লিয়ার লিখো একবার, ক্লিয়ার লিখো, ক্লিয়ার, ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ। চলো তারপরে কি বলছেন, তারপরে বলছেন সোসাইটি দ্য ফার্স্ট অর্গানাইজেশন। তাহলে সোসাইটিকে অর্গানাইজেশন বলা হচ্ছে। কি বলা হচ্ছে এখানে? এখানে সোসাইটিটাকে একটা অর্গানাইজেশন বলা হচ্ছে। তাহলে এই যে আমার সোসাইটি, এই সোসাইটিটা হচ্ছে একটা অর্গানাইজেশন। তাহলে সোসাইটি সিঙ্গুলার, তাই এর সাথে বি থাকলে আমরা জানি এই যে বি ভার্ব বসবে, ইজ। সোসাইটি ইজ এ অর্গানাইজেশন। সোসাইটি ইজ এ বলছে না, সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন হুইচ। তাহলে আমাকে বলো তো ফার্স্ট এটা কোন পার্টস অফ স্পিচ? এই বলো, কমেন্টে বলো, কমেন্টে বলো এই ফার্স্ট কোন পার্টস অফ স্পিচ, ফার্স্ট কোন পার্টস অফ স্পিচ। তোমরা প্রায়, ইউ গাইজ অফেন মেক দিস মিস্টেক, তোমরা এই জিনিসটা প্রায় ভুল করো। ফার্স্ট, এই যে ফার্স্ট, এই ফার্স্ট কিন্তু বোথ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। ইদার অ্যাডজেক্টিভ ইদার অ্যাডভার্ব, ইট ডিপেন্ডস অন দ্য সেন্টেন্স। এটা সেন্টেন্সের উপর নির্ভর করে, এটা সেন্টেন্সের উপর নির্ভর করে। ফর এক্সাম্পল আমি যদি বলি, যে দিস ট্রেন রানস ফাস্ট, তাহলে আমি বুঝতে পারবো এই ভার্বটা এইটাকে কি করতেছে আলটিমেটলি, মানে এই ভার্বটাকে এইটা পোস্ট মডিফাই করতেছে। তার মানে এইটা একটা অ্যাডভার্ব, ভার্বের সাথে সম্পর্ক আছে, তার মানে অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বটাকে এই যে এই ভার্বটার দ্বারা কি প্রভাবিত হতে দেখছি আমরা। তাহলে সহজ করে বললে পরীক্ষায় আসবে পোস্ট মডিফাই দা ভার্ব। প্রশ্নে কি আসবে? মডিফায়ারে পোস্ট মডিফাই দা ভার্ব। এই ভার্বটাকে পোস্ট মডিফাই করো। তো ধরলাম এই ট্রেনটা অনেক দ্রুত চলে, ট্রেনটা স্লো চলে না,
দ্য ট্রেন ডাজন্ট রান স্লোলি। এখন আসো, এই ঘটনাটাকে আমি এমন ভাবে ব্যাখ্যা করলাম, যেহেতু এটা অনেক দ্রুত চলে, তাই এটাকে আমরা কি বলতে পারি, দিস ইজ এ ফাস্ট ট্রেন। এটা অনেক দ্রুতগামী একটা ট্রেন, এটা অনেক দ্রুতগামী একটা ট্রেন। তার মানে এই যে ফাস্ট শব্দটা, এইটা তখন হয়ে যায় অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই নাউনটাকে প্রিমোডিফাই করে। কি করে? এই ট্রেন নামক নাউনটাকে প্রিমোডিফাই করে। তাহলে এইটা তুমি বুঝতে পারতেছো, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ এটা নাউনকে প্রিমোডিফাই করছে। কি করছে বলো? প্রিমোডিফাই করছে। ভেরি গুড আবির উদ্দিন, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রিমোডিফাই এটা। তাহলে সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন হুইচ, তাহলে আমি তোমাদেরকে কি বলছি? আমি তোমাদেরকে বলছি যে এই ধরনের রিলেটিভ প্রোনাউন থেকে কোয়েশ্চেন আসবে। দেখো ভাইয়া, যেগুলো বলতেছি এগুলো থেকে কোয়েশ্চেন আসবে এবং আসে, তোমাদের বেলায়ও আসবে, তুমি যেই বোর্ডেরই হও না কেন। তাহলে হুইচ যেহেতু আছে, আমি তোমাদেরকে বলছি যে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এর আগের জিনিসটা দেখা জরুরি। এদেরকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। বলো তো কি বলি? অ্যান্টিসিডেন্ট বলি। অর্থাৎ এইটা কিন্তু একটা নাউন অ্যান্টিসিডেন্ট, যেহেতু এটা একটা নাউন। আবার যদি এখানে প্রোনাউন থাকতো তাহলে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট বলতাম। তাহলে নাউন অ্যান্টিসিডেন্ট যেহেতু আসছে, তাহলে হুইচ, এই যে অর্গানাইজেশন একটা সিঙ্গুলার জিনিস, তাহলে এখানে কি হবে? ভার্বের সাথে V1 প্লাস এস বা ইএস, তাই না? তাহলে সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন হুইচ মেক্স, তাই না? আমরা এটা বলবো না? দেখি কারা কারা মেক্স উত্তর বলে, আমি একটু দেখি কারা কারা মেক্স উত্তর বলে। একটু দ্রুত দেখি, কারা কারা মেক্স উত্তর বলে, কারা কারা মেক্স উত্তর বলে। দেখছো, এইটাকেই বলে আর লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এই ঘটনাটা ক্যাপচার করে রাখো। আমিও বললাম মেক্স, তোমরাও একদম সবাই মেক্স শিওর। আবির উদ্দিন একবার মেক্স লিখছে আর একবার ইজ মেড লিখছে, অ্যাটলিস্ট এবার মুডে আসছে। দ্যাটস আ ভেরি গুড থিং, আই স্যালিউট ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এইখানে আমাদের প্রবলেমটা থিঙ্কিং পাওয়ার, এই জন্য আমরা থিঙ্কিং পাওয়ার নিয়ে এত কাজ করি। তাহলে দেখো, যখন বলতেছে সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন হুইচ, তার মানে সোসাইটিটাকে একটা ফার্স্ট অর্গানাইজেশন বলা হচ্ছে, এটাকে প্রথম কোনো একটা ব্যাপার কিছু বলা হইতেছে। তাহলে যদিও এখানে ইজ আমি বসাইছি, কথাটা বুঝো, যদিও এখানে ইজ বসাইছি, এটা কি আসলে ইজ বসানোটা কারেক্ট? আমি একটু দেখি তো, আমাকে একটু দেখতে দাও, আমি একটু দেখতে চাই তোমাদের, মানে তোমাদের ব্রেইন নিয়ে একটু কাজ করলাম, একটু দেখি কারা কারা এটাকে ইজ সঠিক উত্তর বলে। ভেরি গুড। হ্যাঁ, ইজ এখানে দেওয়া যাবে। সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন, কিন্তু মনে রাখতে হবে এটা কারা তৈরি করছিল। এই যে অংশটাই, পুরো লাইনটা যখন পড়বা, বাই প্রিপোজিশন আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টরস। এই যে আওয়ার হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন, এই যে আমার প্রিমিটিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যানসেস্টরস হচ্ছে কি প্লুরাল নাউন। তার মানে আমাদের আদি যারা ছিল, আমাদের আদি পুরুষেরা প্রথমে এই সমাজ গঠন করছিল, এবং তার ধারাবাহিকতায় আমরা কিন্তু এই সমাজ গঠন করে আসছি এবং বসবাস করছি। তার মানে দ্য মোমেন্ট ইউ সি, এখানে তুমি ইজ ইউজ করতেছো, পারফেক্ট, কোনো সমস্যা নাই। ইউ আর ইউজিং ইজ হিয়ার, সোসাইটি ইজ, কোনো সমস্যা নাই। কিন্তু এইটা তৈরি করছিল কারা? বাই। তাহলে বাই যেহেতু আছে, কিভাবে কোয়েশ্চেন পড়বা? অনেক ক্ষেত্রে এই ভুলটা হয়, যারা এই বাইটাকে তোমরা কি করবা? ইগনোর করবা, তারা সেন্টেন্সও মিলাইতে পারবা না এবং আলটিমেটলি বিপদে পড়বা। তাহলে বিপদে পড়ার দরকার আছে না। তাহলে এইটা কিন্তু একটা টুইস্ট। আমি বলবো এই বোর্ড কোয়েশ্চেনটা ইজি, বাট এতটাও ইজি না, বরঞ্চ টুইস্টে ভরা। দেখে অনেক ইজি মনে হয়েছে প্রথমে, তাই না? কিন্তু একটু টুইস্ট আছে। তাহলে যেহেতু বাই আছে, এটা একটা প্রপার ইন্ডিকেটর, এটা একটা দিক নির্দেশনা আমাদের জন্য, যে এই অংশটাই মেক্স লিখলে কি হবে? ভুল হবে। কি হবে? ভুল হবে। ঠিক আছে, আমি ব্যাখ্যাও দিয়ে দিব মেক্স কিভাবে হইতে পারতো। তাহলে যেহেতু বাই আছে, তাই এখানে অবশ্যই আমাদেরকে কি ইউজ করতে হবে? প্যাসিভ মোড ইউজ করতে হবে। তাহলে অর্গানাইজেশন সিঙ্গুলার, আমি কি ইজ ইউজ করব না, কারণ ঘটনাটা পাস্ট। তাহলে আমাকে ইউজ করতে হবে ওয়াজ। আর মেইকের ভিত্রি কি? মেইকের ভিত্রি হচ্ছে মেড। বলো বুঝতে পারছো না বুঝো নাই? কারা কারা বুঝো নাই দ্রুত বলো, কারা কারা বুঝো নাই? তাহলে মেক্স হবে না, ইজ মেইডও হবে না, ঘটনা প্রসঙ্গে এখানে ওয়াজ মেইড হবে। কি হবে? ওয়াজ মেইড হবে। কি হবে? ওয়াজ মেইড হবে। তার মানে পুরো লাইনটাকে আবারও ব্যাখ্যা করি, সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন হুইচ ওয়াজ মেইড বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টরস। তাহলে সোসাইটি ছিল প্রথম এমন একটা অর্গানাইজেশন যেটা কিনা তৈরি করেছিলেন প্রিমিটিভ অ্যানসেস্টররা, বেঁচে নাই ভাইয়া। তাই কমন সেন্স যেটা প্যাসিভ মুডে হবে, যেহেতু বাই আছে। আর দ্বিতীয়ত এখানে ইজ হবে না, কারণ তারা অলরেডি গত হয়ে গেছেন, এটা পাস্ট একটা ইভেন্ট, মনে রেখো। তারপরে কি আছে? দে,
ড্যাশ দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট। তার মানে এই দেটা কার পরিবর্তে বসছে বলো? তোমাদের কিন্তু প্রোনাউন রেফারেন্স ভাইয়া পড়াইছি। যারা আমার প্রোনাউন রেফারেন্সের ক্লাস করছো তারা সবাই বুঝতাছো যে আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টরস, এই আদি পুরুষদের কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে দে। এই দেটা তাদের দ্বারাই সাবস্টিটিউট, তাদেরকে সাবস্টিটিউট করতে প্রোনাউন আনা হয়েছে। তাহলে দে ড্যাশ। এখন তারা কি বর্তমানে বেঁচে আছে বলো? আছে? নাই। তাহলে তারা গত হয়ে গেছে না? তাহলে কমন সেন্স কি বলে? যতই আমার পুরো টেক্সটার ফ্লো প্রেজেন্ট ফর্মে থাকুক, এই ঘটনাটা তো পার্টিকুলারলি নির্দিষ্ট করে পাস্ট একটা ইভেন্টকে বোঝাচ্ছে। তাই এখানে কি বসবে? ওয়্যার বসবে। কি বসবে এখানে? ওয়্যার বসবে। ওয়্যার। ঠিক আছে? তাহলে দে ওয়্যার দ্য ফার্স্ট, তারা ছিল প্রথম। দে ওয়্যার দ্য ফার্স্ট, ওকে, তারা ছিল প্রথম। এখন এখানেও টুইস্ট আছে। টুইস্টটা কি জানো? এইখানে ফার্স্টটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? কার কনফিডেন্স বেশি? এই ফার্স্টটা কোন পার্টস অফ স্পিচ দেখি। একটু আগে একটা ফার্স্ট দেখলাম, আমরা জানি ফার্স্ট হচ্ছে একটা সংখ্যাগত নাম্বার, মানে নিউমেরাল অ্যাডজেক্টিভ, সংখ্যাকে বোঝায়। তো আমরা জানি দোষ গুণ ভালো মন্দ সংখ্যা এগুলো সাধারণত কি, এগুলো বিশেষণ, বাংলায় বিশেষণ, অ্যাডজেক্টিভ। এইখানে ফার্স্টটা কি অ্যাডজেক্টিভ? কমন সেন্স কি বলে? কমন সেন্স কি বলে? এটা কিন্তু অ্যাডজেক্টিভ না। কারণ আমরা আগেই জানি যে এই যে আর্টিকেল টাইপ ডিটারমিনার বা আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটা আর কি হয় না, সেটা অ্যাডজেক্টিভ হইবে না, এটা হবে নাউন। এটা হবে কি? নাউন। তাহলে দে ওয়্যার দ্য ফার্স্ট, এখানে ফার্স্ট হচ্ছে নাউন। এখানে ফার্স্ট হচ্ছে কি? নাউন। কারণ কি? কারণ আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটা নাউন হয়ে যায়। তাহলে তুমি বলতে পারো ভাইয়া কাহিনী কি? ফার্স্ট দিয়ে কি সংখ্যাকে বোঝাচ্ছে না, নামকে বোঝাচ্ছে। এটা যে প্রথম একটা নাম এটা এখানে। তাহলে আমার সিচুয়েশন আমাকে অ্যান্সার করতে হেল্প করবে। না হলে আমি তো এটা বলতে পারি, ফর এক্সাম্পল বলো এরকম একটা কোয়েশ্চেন আসে, এরকম আসলো যে আই নিড টু গো দেয়ার। খেয়াল করো, ভর্তি পরীক্ষায় প্রায়ই আসে আই নিড টু গো দেয়ার। তাহলে এই সেন্টেন্সটা আমি যখন পড়বো, এই যে সাবজেক্ট আমার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আই নিড টু গো দেয়ার, আমি বুঝতে পারতেছি এইটা আমার কি আলটিমেটলি, এইটা আমার হচ্ছে কি, এই অংশটা আমাকে ইন্ডিকেট করতেছে যে এখানে ভার্বের বেস ফর্ম বসবে, তাই না? এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি নিডটাকে মেইন ভার্ব হিসেবে ধরছি। এখানে কি হিসেবে ধরছি? মেইন ভার্ব। তাহলে আই নিড টু গো দেয়ার, তাহলে আমি জানি যে ইনফিনিটিভের ব্যবহার হয়েছে এখানে, রাইট? তাহলে গোটা এখানে এক ধরনের ভার্বের বেস ফর্ম। এটা কি? ভার্বের বেস ফর্ম। কিন্তু সেমটা আমি যদি বলি দিস ইজ দ্য গো, দিস ইজ দ্য গো অফ দিস ওয়ার্ল্ড, বলো কি হবে? দিস ইজ দ্য গো অফ দিস ওয়ার্ল্ড। যদি এই সেন্টেন্সটা তোমার পরীক্ষায় আসে এবং আসছে বহুবার, তাহলে এই হচ্ছে এই পৃথিবীর চাল চলন। এটার অর্থ হচ্ছে এরকম, দিস ইজ দ্য গো অফ দিস ওয়ার্ল্ড, দিস ইজ দ্য ফ্যাশন অফ দিস ওয়ার্ল্ড। তাহলে এখানে আমাকে বুঝতে হবে এটা যেহেতু দা, এই যে আর্টিকেল এবং এটার পরে গো আছে, যদিও গো আমাদের একটা ভার্ব, এখানে আর ভার্ব হবে না, এই সেন্টেন্সে এটা কি হবে? নাউন হবে। বলো বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড বা দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ওয়ার্ল্ড, এই গোটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নাউন এখানে, কারণ আর্টিকেলের পরে একটা শব্দ বসলে সেটা নাউন হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দে ওয়্যার দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট টু, এখন এইখানে বুঝতে হবে কন্ট্রিবিউট টু ড্যাশ দ্য সিভিলাইজেশন। তাহলে তারা ছিল প্রথম, দে ওয়্যার দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট টু ড্যাশ দ্য সিভিলাইজেশন। এখন অনেকে ভাবতেছো যে ভাইয়া খুবই সিম্পল, এখানে তো টু আছে, টু এর পরে কি লিখবো? টু এর পরে ভার্বের বেস ফর্ম লিখবো। কিন্তু তাদেরকে আমি একটা সেন্টেন্স লিখে দেখাতে চাই, তারা একটু দেখো তো এই সেন্টেন্সটা, আমার একটু বইলো, তারা একটু সেন্টেন্সটা দেখো, তারপর উত্তরটা দিও। আমি বললাম যে হি ইজ, সিম্পল ভাষায়, হি ইজ অ্যাডিক্টেড, হি ইজ অ্যাডিক্টেড টু ড্যাশ। এখানে আমি এইটা দিলাম। বলো তো আমাকে উত্তর বলো, কমেন্টে উত্তর বলো, আমি একটু পড়বো। কমেন্টে আমাকে উত্তরটা বলার চেষ্টা করো, আমি একটু পড়ে দেখব। কমেন্টে উত্তরটা বলার চেষ্টা করো। বলো হি ইজ অ্যাডিক্টেড টু ড্যাশ, বলো কি হবে উত্তর? কি হবে উত্তর? কি হবে উত্তরটা? হি ইজ অ্যাডিক্টেড টু। তাহলে তুমি এখন অনেক চিন্তায় পড়ে গেছো, তাই না? তুমি এখন অনেক চিন্তায় পড়ে গেছো, যারে আসলেই তো। কি হবে এখানে? কি হবে এখানে? আচ্ছা আচ্ছা, একজন উত্তর লিখছে, দুইজন উত্তর লিখছে, মাশাআল্লাহ। তাহলে তুমি এইটা উত্তর দাও, এইটার উত্তর কি হবে? যে আমি বলি যে আই এম হিয়ার
with a view to, with a view to dash him। ধরো আমি এখানে দিলাম ভার্ব মিট, তাহলে এখানে কি হবে? এখন তুমি ডাইরেক্ট উত্তর লিখতে পারো, কেন? কারণ তুমি জানো, তুমি মুখস্থ করছো, তুমি জানো উইথ এ ভিউ টু থাকলে কি হয়, উইথ এ ভিউ টু থাকলে ভার্বের ভিআইএনজি হয়। এখন তুমি ঠিকই মিটের জায়গায় এখানে উত্তর কি লিখবা? মিটিং লিখবা। এখানে যদি উইথ এ ভিউ টু না থেকে অ্যাকাস্টম টু থাকতো, এখানে যদি অ্যাডিশন টু থাকতো, এখানে যদি লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু থাকতো, তুমি সব ভিআইএনজি লিখতা। তা এখন তুমি এটা মুখস্থ করে মনে রাখো আর বুঝে মনে রাখো, এই অ্যাডিক্টেড টু এর পরে আমরা একটা জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে কি, আমি তোমাদেরকে বারবার বলছি যে টু এর পরে শুধু ভার্বের বেস ফর্মই হয় না, টু এর পরে নাউনও হয়। কার কার মনে আছে বলো, সত্যি করে বলো, সত্যি করে বলো, কার কার মনে আছে? টু এর পর শুধু ভার্বের বেস ফর্ম হয় না, টু তো একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর নাউন বসতে পারে, প্রিপোজিশনের পর নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, প্রোনাউন বসতে পারে। কি বলছি না? বলছি না? তাহলে এখানে কি আমরা জানি যে জেরান্ড নাউনের মতো বিহেভ করে। জেরান্ড কার মতো বিহেভ করে? জেরান্ড নাউনের মতো বিহেভ করে। তাহলে এখানে কি হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং আমরা বলতে পারি না? বলো, বলতে পারি কি না? বলতে পারি না? বলো। অবশ্যই বলতে পারে। এবং তোমাদেরকে আমি শিখিয়েছি যে জেরান্ড কিন্তু সাবজেক্টের শুরুতে বসতে পারে, সাবজেক্টের শেষেও বসতে পারে। তার মানে সাবজেক্ট হিসেবেও বসতে পারে, সাবজেক্টের শেষে বললাম কেন, সেন্টেন্সের শেষে, সরি পার্ডন মি। তাহলে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে বসতে পারে, সেন্টেন্সের শেষে অবজেক্ট হিসেবে বসতে পারে। একটু ভুল বলে ফেলছি ফ্লোতে। তাহলে আমরা জানি যে জেরান সাবজেক্ট আর অবজেক্ট দুইভাবে বসতে পারে। তাহলে স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট আমরা বলি না? বলো। হ্যাঁ, আমরা বলি না যে স্মোকিং ইজ ডেঞ্জারাস বা স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট বা স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। কতবার ভর্তি পরীক্ষা আসছে, কতবার ভর্তি পরীক্ষা আসছে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর, ডেট্রিমেন্টাল টু হেলথ। স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে স্মোকিং এর পরে ভার্বের কি সিঙ্গুলার ফর্ম, আমরা জানি যে জেরান্ডের পরে সিঙ্গুলার ভার্ব বসে, জেরান্ডের পরে সিঙ্গুলার ভার্ব বসে। ঠিক আছে, যাদের মনে নাই তারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, এইটুকু অনুরোধ থাকবে। বহুবার বলছি এগুলা, বহুবার বলছি। যারা ক্লাসগুলো আসলে মনোযোগ দিয়ে করছে এগুলো কিন্তু বহুবার ব্যাখ্যা করা আছে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ক্লাসে অবশ্যই করা আছে। ঠিক আছে, এই সেকেন্ড পেপার ব্যাচে, ফার্স্ট পেপার ব্যাচে তো আরো বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম যে দে ওয়্যার দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট টু ডেভেলপিং দ্য সিভিলাইজেশন, কারণ এইটা একটা প্রসেস। ডেভেলপিং দ্য সিভিলাইজেশন ওয়াজ দেয়ার মেইন মোটিভ। এখন বুঝতে পারছো? ডেভেলপিং দ্য সিভিলাইজেশন ওয়াজ দেয়ার মেইন মোটিভ। ওয়াজটা এখানে কি সিঙ্গুলার ভার্ব না? তাহলে ডেভেলপিংটা তখন আলটিমেটলি জেরান না? কি জেরান্ডের পর সিঙ্গুলার ভার্ব বসে। সো এখানে একটা উদ্দেশ্যকে বুঝাইছিল। দ্যাটস ওয়াই এখানে তুমি বলতে পারো যে ভাই তাহলে উদ্দেশ্য বুঝাইলে তো ইনফিনিটিভ হয় না, কিন্তু এখানে তো ইনফিনিটিভের আগে একটা ওয়ার্ড আছে কন্ট্রিবিউট টু, এই যে অ্যাডিক্টেড টু, কন্ট্রিবিউট টু, এই টাইপের ঘটনার পরে সাধারণত এরকম আমরা ভিআইএনজি বসাই সাধারণত। সো এই কারণে এখানে ডেভেলপিং হবে। কি হবে? ডেভেলপিং হবে, ডেভেলপিং। বলো কনভিন্সিং বোঝা গেছে না বোঝা যায় নাই? বেশি প্রেসার দিব না, বোঝা গেছে না বোঝা যায় না? আজকের এক ক্লাসে বহুত কিছু শিখছি আমরা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আর আমি তোমাদেরকে প্রেসারই দিব না, আজকের ক্লাসটা আমি টু বি অনেস্ট এখানে এন্ড করে দিব। কারণ আজকের একটা ক্লাসে আমরা অনেকগুলো ঘটনা সম্পর্কে দেখলাম, অনেকগুলো ব্যাপার আমরা ব্যাখ্যা করলাম। সো তোমরা বুঝতে পারছো কিনা বলো? এই পুরোটার ভিতরে যত ঘটনা আমরা ব্যাখ্যা করলাম, যত ইনসাইডার গুলো আমরা তোমাদের, ইনসাইড গুলো তোমাদেরকে দিলাম, হ্যাঁ, ইনসাইডার নিউজ গুলো তোমরা পেলা বা টাইপ গুলো তোমরা পেলা, মনে থাকবে তো? মনে থাকবে তো? বলো আমাকে। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকলে ডান লিখো, মনে থাকলে ডান লিখো। আর এই যে দেখো তোমাদেরকে আমি এইটার উত্তরও দিয়ে দিচ্ছি, মানে কিভাবে তুমি বুঝবা। মনে রাখতে হবে এই জিনিসটা যে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে যদি বি থাকে তাহলে এরপরে কি হয়? এরপরে ভি3 হয়। যেমন আমরা একটু আগে ফার্স্ট পেপার ক্লাসে পড়ছি, ইট ক্যান বি, ইট ক্যান বি ড্যাশ দ্যাট ডট 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 ডট, মানে এরপর একটা কিছু। তার মানে ইট ক্যান বি ড্যাশ দ্যাট, ইট ক্যান বি ড্যাশ দ্যাট। তাহলে তুমি অলরেডি বুঝতে পারতেছো যেহেতু এখানে বি আছে তাই এখানে কি হবে? ভি3 হবে। আর তুমি এটা জানো যে সি স সিন, তাহলে এখানে কি হবে উত্তরটা? সিন। ওকে, ইট ক্যান বি সিন দ্যাট, অ্যান্সার কি হবে? It can be seen that. So thank you very much. See you in the next class tomorrow. Modifier class হবে সকালে। So till then stay happy, stay cool. সুস্থ থাকো। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।